সেই বাপ চাচারা যে বিদেশ করে গেছে ওই বিদেশ আর এখন নাই। বাপ চাচারা বিদেশ করে বিল্ডিং করছে, বাড়ি করছে, গাড়ি করছে, মেয়েটে বিয়ে দিছে, মেয়ের জামাই আদর করছে, মানে কত কিছু করছে তারা যে বড় বড় বিল্ডিং বানাইছে। এখন আপনি বিদেশ করার পরে আপনার ফ্যামিলি চালানোটা অনেক বেশি টাফ হয়ে যাবে। বর্তমানে বিদেশটা এত বেশি ডিফিকাল্ট। টাকার মেশিন বিদেশে টাকায় ছিনিমিনি খেলে। কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে এই টাকাগুলোর পিছনে কতটা কষ্ট নিহিত? যারা একমাত্র বিদেশে আছে তারাই বলতে পারবে। এই যে আমার চোখের দিকে একটু লক্ষ্য করুন, কেমন লাল হয়ে আছে। হয়তো আপনি মনে করতে পারেন আমি কোনো নেশাগ্রস্ত অথবা এক যুগ ধরে ঘুমাই না। আসলে এমনটা মনে করাটা স্বাভাবিক, কারণ আমি গত 4 দিন যাবত আমার কোনো ঘুম নাই। আমরা যারা হসপিটালিটি বা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করি তাদের একটা শিফট আছে, এটাকে বলা হচ্ছে স্প্লিট শিফট। অর্থাৎ আপনার যদি 12 ঘন্টা ডিউটি থাকে তাহলে আপনার এই 12 ঘন্টা ডিউটিকে অর্ধেক করে, অর্থাৎ 6 ঘন্টা করে ভাগ করে দেওয়া হবে। সো এই 6 ঘন্টার পিছনে আপনার আরও আসা যাওয়া প্রিপেয়ারের পিছনে 6 ঘন্টার সাথে 3 ঘন্টা আরও অ্যাড হবে, অর্থাৎ 9 ঘন্টা। এদিকে 9 ঘন্টা আর এদিকে হচ্ছে 9 ঘন্টা। তার মানে হচ্ছে আপনার 18 ঘন্টা শেষ। বাকি আছে কয় ঘন্টা? 6 ঘন্টা। এই 6 ঘন্টাকে এবার আপনি ভাগ দেন 3 ঘন্টা। 3 ঘন্টা হচ্ছে আপনি ঘুমানোর সময় পাবেন। এবার আপনি অ্যালার্ম দেন এই 3 ঘন্টা ঘুমানোর জন্য, আপনি কখনো ঘুমাইতে পারবেন না। আমি এই 4 দিন আমি যে অ্যালার্মগুলো দিয়েছি, আমি প্রতিটা অ্যালার্মে এবং প্রতিটা দিন আমার মনে হয় যে আমি 3 থেকে 4 বার আমার ঘুম ভেঙে গেছে। মনে হয় ডিউটি মিস করতেছি একটা অবস্থা, এই জন্য কখনো ঘুমাইতেই পারতাম না। আর গতকালকে আমি এই চিন্তা করে আর বাসায় আসিনি, হোটেলে ঘুমাইছিলাম। একটা গুদামঘর, অর্থাৎ যেটাতে আমাদের স্টোর বলি, ওই স্টোরের মধ্যে ঘুমাইছিলাম। কিন্তু ওখানে কোনো ঘুমে আসছিল না, কোনো সিসি ক্যামেরা ছিল না। দেখা গেছে যে ফোন ছিল, সাথে অনেক কিছু ছিল, যদি কেউ আসে যদি কিছু নিয়েও যায় বলার কোনো অবস্থাই ছিল না। যার সাথে সেখানেও ঘুমাইতে পারি নাই। আর এই অবস্থানটা চলবে হচ্ছে 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ হজের যে কার্যক্রম 19 তারিখ, তারপরে অনেক দিন চলতে পারে, 4-5 দিন পর্যন্ত চলতে পারে, বাট বেসিক্যালি 19 তারিখ পর্যন্তই চলার সম্ভাবনা আছে। সো এই যে আজকে হচ্ছে মনে হয় 8 তারিখ, এই 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমার মনে হয় না যে আমি কতটুকু সুস্থ থাকবো বা কতটুকু কি। মাথার এই যে রগগুলা দেখতেছেন না, এই যে এখানে যে রগগুলা, এগুলা মানে এতটা পেইন, ঘাড়ের 2টা রগ মনে হচ্ছে যে প্রেশার ভাইরা পুরা হাই প্রেশার হয়ে গেছে, এমন একটা অবস্থা। আর এই যে আমার সাথে অলওয়েজ এখন এইটা থাকে, প্যানাডল। একটু মাথা ব্যথা করলে এইটা ছাড়া আমার চলেই না, কারণ এইটা খাইলে একটু রিল্যাক্স লাগে। কিন্তু দিন শেষে তো আমার কাজ আমাকেই করতে হবে। সো যে কোনো উইথি হোক, প্যানাডল হোক, যে কোনো মেডিসিনই হোক, কফি হোক, এসপ্রেসো হোক, আমাকে এগুলো খাওয়ার পরে আমাকে টিকতে হবে এই মাঠে, এই কাজের মাঠে। আদারওয়াইজ আমি যে একটা রেস্টুরেন্টের দায়িত্ব আছে, আমি যদি ওইখানে না থাকি অনেকটাই শূন্যতা উপভোগ করবে, আর যেটা হচ্ছে আমাদের অপারেশনে অনেক বেশি একটা বাধা দেবে। সো বুঝতেই পারছেন কতটা হার্ড ওয়ার্ক করতে হচ্ছে এখন। এই যে কষ্টগুলো বিদেশের মাটিতে, দিন শেষে দেশের মানুষ তো বললেই টাকা পাঠিয়ে দিই। ইভেন কি আমি যখন দেশে ছিলাম, আমার বোন জামাই যখন বিদেশে ছিল, আমি বলতাম যে ভাই আমার জন্য সনি ফোন লাগবে, সনি ফোন পাঠিয়ে দিছে। কিন্তু এখন বুঝতেছি যে আসলে এই টাকাটা উপার্জনের পিছনে কতটা কষ্ট। কারণ বিদেশের মাটি এমন একটা মাটি যেখানে আপনার টাইম টু টাইম মানে হচ্ছে টাইম, এখানে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নাই, কিছু নাই। আপনি অসুস্থ বা কি এটা দেখার অনেকটাই এখানে কেয়ার করে না। কারণ হচ্ছে দিন শেষে আপনাকে কাজটা করতে হবে। আপনি যদি একটা জায়গায় যদি যান আর ওই জায়গার রিপ্লেসমেন্টে যদি আপনার কেউ না থাকে, তাহলে ওই জায়গাটার অবস্থা পুরো ডিজাস্টার হয়ে যাবে। তো আমি বর্তমানে যে রেস্টুরেন্টটাতে কাজ করতেছি, এই রেস্টুরেন্টটার টোটালি গেস্ট ক্যাপাসিটি হচ্ছে 550-র উপরে, কিন্তু আমাকে কাভার করতে হয় অলমোস্ট 1,500 গেস্ট। আপনি বুঝতে পারছেন যে এই 1,500 গেস্ট আমরা ম্যানেজ করি হচ্ছে মাত্র 9 জন স্টাফ। ইমাজিন করেন একটু, 1,500 গেস্ট, তারা ব্রেকফাস্ট করে, তারা ডিনার করে। আমার যারা বর্তমানে বাংলাদেশে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছে, তারা হয়তো জিনিসটা শুনলে হয়তো অবাকও হয়ে যেতে পারে যে 1,500 গেস্ট, ব্রেকফাস্ট প্লাস ডিনার তারা কীভাবে হ্যান্ডেল করতেছে এই মাত্র 9 জন স্টাফ দিয়ে। সো কতটা হার্ড একমাত্র হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যারা দেশে আছেন তারা খুব ভালো বলতে পারবেন। আর এই হার্ডওয়ার্ক করার পরে যখন আপনি যখন একটা পূর্ণাঙ্গ ঘুম যখন না আসতে পারবেন, আপনি বুঝতেছেন যে আপনার অবস্থানটা কোথায় যাবে। এই বিদেশের ইনকামটা অনেক বেশি ডিফিকাল্ট। আমরা যারা মনে করি যে বিদেশে প্রচুর টাকা দেশ থেকে চলে আসে বিদেশে, বর্তমানে এমনও মানুষ আছে যে যারা হচ্ছে দেশে এর থেকে বেশি ইনকাম করতো, কিন্তু ওই যে আমাদের যে মানসিকতা যে বিদেশে অনেক টাকা, তো এই কারণে ওই মানুষগুলো এখন বিদেশে আইসা সে দেশে যেটা কামাইতো ওই টাকাটাও কিন্তু সে এখন বিদেশে কামাইতে পারতেছে না। আর এতে করে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আপনারা যারা বর্তমানে দেশে আছেন, অ্যাটলিস্ট আপনাদের যদি একটা ভালো অ্যাটলিস্ট যদি 20,000 বা 25,000 বা 30,000 টাকার মতো ইনকাম থাকে, বিদেশের মাটিতে আইসেন না। এখন এই বিদেশটা সেই বাপ চাচারা যে বিদেশ করে গেছে ওই বিদেশ আর এখন নাই। বাপ চাচারা বিদেশ করে বিল্ডিং করছে, বাড়ি করছে, গাড়ি করছে, মেয়েটে বিয়ে দিছে, মেয়ের জামাই আদর করছে, মানে কত কিছু করছে তারা।
তারা যে বড় বড় বিল্ডিং বানাইছে, এখন আপনি বিদেশ করার পরে আপনার ফ্যামিলি চালানোটা অনেক বেশি টাফ হয়ে যাবে। বর্তমানে বিদেশটা এত বেশি ডিফিকাল্ট। আপনি ইউরোপের কথা বললেও আপনি কি বলবেন? আমি ওই দিনও দেখলাম যে পত্রিকাতে ইউরোপ যাওয়ার পরে চাকরি না পাওয়ার পরে তার যে লেনদেনগুলো ছিল ওগুলোর প্রেশারে সে পর্যন্ত সেখানে আত্মহত্যা করছে। সো বিদেশটা বর্তমানে এখন এত বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, যারা বর্তমানে দেশ থেকে ভাবতেছেন বিদেশে প্রচুর টাকা, ভাই আসেন, তারপরে রিয়েলাইজ করতে পারবেন। আর আরেকটা সাজেস্ট করতেছি আমি এই ভিডিওতে, যদি আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে, প্লিজ আপনি কখনো এই বিদেশ বলেন, সৌদি আরব বলেন, যে কোনো জায়গায় এখন যায়েন না, কারণ এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে কোথায় এস্টাবলিশ হওয়ার জন্য। এখন বিদেশটা অনেকটা আত্মীয় কেন্দ্রিকই হয়ে গেছে। আমার এখানে অনেক স্টাফ আছে যারা হচ্ছে বর্তমানে আত্মীয় স্বজন নাই, তারা সাপ্লাইয়ের আন্ডারে আইসা না পাইতেছে ঠিকমতো বেতন, না থাকার অবস্থা আছে, না কোনো কিছু। তো এত কষ্ট করার পরেও দিন শেষে যদি তার একটা ভালো অ্যামাউন্ট যদি না পায়, তার ফ্যামিলি কীভাবে চলবে, সে নিজে কিভাবে চলবে? বিদেশটা বর্তমানে অনেক বেশি ডিফিকাল্ট। আমি হয়তো অ্যালার্ম দিয়ে ঘুমাবো, কিন্তু আমার কখনো ঘুম আসবে না, মিনিমাম 3 থেকে 4 বার আমার ঘুমটা ভেঙে যাবে। আর দ্যাটস ওয়াই হচ্ছে বর্তমানে যে প্রেশারটা মেন্টালি পড়তেছে একদমই বেশি, মানে প্রকাশ করার মতো না। 2টা ঘাড় মনে হতেছে ছিঁড়া যাইতেছে ব্যথায়। আর পায়ের কথা তো বাদ, যেভাবে দৌড়াইতে হয় আমাদের, যে 9 জন মানুষ, আমরা 1500 গেস্ট হ্যান্ডেল করি, প্লাস ব্রেকফাস্ট করাই, আবার ডিনার পর্যন্ত করাই। সো আমরা যারা বর্তমানে প্রবাসে অবস্থান করছি, আর বিশেষ করে যারা হাজি রিলেটেড কাজের সাথে জড়িত, তাদের জন্য অবশ্যই প্রাণ ভরে দোয়া করবেন, কারণ এই মানুষগুলো বিভিন্ন দেশ থেকে আসছে, জানি না কার সাথে কি আছে না আছে, কিন্তু আমাদের এই প্রতিটা মানুষের সাথে আমাদের মিশতে হচ্ছে। তো আমরা অনেকটা রিস্ক জোনের মধ্যেও আছি, অনেকটা ফ্লু আমাদের শরীরেও আসার পসিবিলিটি থাকতে পারে, এর কারণে আমরা অনেকে অসুস্থ হয়ে যেতে পারি। আর এই সময়টা যদি আমরা অসুস্থ হয়ে, মানে এই পেইনটা আপনি দেশে থাকলে কখনো বুঝতে পারবেন না। সো আমরা যারা প্রবাসে অবস্থান করছি, হাজ রিলেটেড বিশেষ করে, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর বর্তমানে সৌদি আরবের আজকে টেম্পারেচার দেখলাম আমি 41 যদি বাংলাদেশে হয়, বাংলাদেশের এই 41 আর সৌদি আরবের এই 41 অনেক ডিফারেন্স। কারণ সৌদি আরবে নাই গাছপালা, নাই কিছু, এখানে যে পিচ ডালাইটা আছে ওইখান থেকেও আপনার যে পরিমাণে গরমের বাতাস আসে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। আমি মাত্র গোসল করে আসছি, মানে আমার মনে হচ্ছে যে আমার মা গরম পানি করে দিছে, আমি ওই পানি দিয়ে গোসল করছি। মানে ঠান্ডা পানির এখানে হিটার পর্যন্ত কাজ করে না অনেক সময়, এমন একটা অবস্থা, এসি পর্যন্ত কাজ করে না। সো অনেক বেশি ডিফিকাল্ট সময় পার করতেছি আমরা, যারা বিশেষ করে মক্কাতে আছে হাজ রিলেটেড, বা মদিনাতেও যারা আছে, অনেকের হাজিদের একটা প্রেশার ওইখানেও আছে। সো আমাদের জন্য অবশ্যই প্রাণ ভরে দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি আমিরুল মাহমুদ বিদায় নিচ্ছি সৌদি আরবের মক্কা থেকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।